নমস্কার বন্ধুরা, সাহিত্যের দর্পণে আপনাদের স্বাগত। আপনাদের মধ্যে অনেকে আমাদের গল্প শোনবার পর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই চলে যান। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ আপনার জন্য মনিরুল ইসলামের লেখা তারানাথ ফ্যান ফিকশনের একটি গল্প, তারানাথ তান্ত্রিক ও কাপালিকের কাটা মুন্ডু। আসুন তাহলে গল্পটা শুরু করা যাক। শনি ও রবিবার হলেই আমি আর কিশোরী চলে আসি তারানাথের বাড়িতে। এটা যেন একটা নিয়ম হয়ে গেছে। তারপর ঠাকুরমশাইয়ের মুখে গল্প শুনে সত্যি কথা বলতে কি, ওনার অতীত জীবনের ঘটনা শুনতে আমাদের ভালোই লাগে। তাই প্রতি শনিবারের মতো আজও চলে এসেছি ঠাকুরমশাইয়ের বাড়িতে। বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পর যখন দেখলাম দরজা কেউ খুলছে না, তখন একটু অবাকই হলাম। অবশ্য অবাক হওয়াটাই স্বাভাবিক, এমন তো হওয়ার কথা নয়। সদর দরজা পার করে কয়েকটা ঘর পরেই তারানাথের রান্নাঘর। চারি বেশিরভাগ সময় সেখানেই থাকে, তাই আমরা এসে দরজা টোকা দিলে চারি এসে দরজা খুলে দেয়। আজ ব্যাপারটা একটু অন্যরকম। এদিকে আকাশ কালো হয়ে মেঘ সেজে উঠেছে। অসময়ের কালবৈশাখী, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এখন ঠাকুরমশাই বা চারি যদি দরজা না খোলে তাহলে এখানে দাঁড়িয়েই ভিজতে হবে। এবার আমি কিশোরীকে বললাম, কিশোরী, একবার ঠাকুরমশাইকে ডেকে দেখতো, মনে হচ্ছে কড়া নাড়াতে কাজ হবে না। বিভূতির কথা মতো কিশোরী ঠাকুরমশাইকে কয়েকবার ডাকলো। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই, দরজাটা খুলুন, আমরা বাইরে। আমার একবার মনে হয়েছিল ঠাকুরমশাই বাড়ির বাইরে নেই তো, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ। তার মানে ঠাকুরমশাই বাড়ির ভেতরেই আছে। কি ব্যাপার বলতো বিভূতি, ঠাকুরমশাইয়ের আবার কোনো বিপদ আপদ হলো না তো? আর চারি চারি বা গেল কোথায়? দরজা খুলতে তো এত দেরি কোনোদিন করে না। হ্যাঁ, কোনো বিপদ আপদ হয়নি তো? এবার কিন্তু আমার বেশ চিন্তাই হচ্ছে। দাঁড়া, আমি একবার জোরে ডেকে দেখি। বলে কিশোরী বেশ জোরে জোরে কয়েকটা ডাক দেয়। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই। এইবার যেন ভেতর থেকে ঠাকুরমশাইয়ের গলার আওয়াজ পাওয়া গেল, তবে বড় ক্ষীণ সে স্বর। হ্যাঁ, আসছি, তোমরা একটু অপেক্ষা করো। ঠাকুরমশাইয়ের উত্তর শুনে আশ্বস্ত হয়ে কিশোরী বলে ওঠে, ঠাকুরমশাইয়ের গলার স্বরটা কিরকম অদ্ভুত লাগলো না? এর কিছুক্ষণের মধ্যেই তারানাথ এসে দরজা খুলে দেয়। আর ওনাকে দেখা মাত্র কিশোরী আর বিভূতি চমকে ওঠে। এ কি ঠাকুরমশাই, আপনাকে কেমন যেন একটা বিধ্বস্ত দেখাচ্ছে। ঠাকুরমশাই, কি হয়েছে আপনার? না না, আমার আবার কি হবে? কিচ্ছু না, তোমরা ভেতরে এসো, সব বলছি। তোমরা কি অনেকক্ষণ এসেছো নাকি? হ্যাঁ, অনেকক্ষণ মানে প্রায় মিনিট 10 তো বটেই। আসলে বাইরে খুব বৃষ্টি আসছে তো, তাই আপনি বা চারি কেউ দরজা খুলছেন না দেখে আমরা বাইরে থেকে ডাকছিলাম। সে তোমরা একরকম ভালোই করেছো। তোমরা এই সময় হঠাৎ এসে পড়বে তা আমি আগে থেকেই জানতাম। আর তোমাদের জন্যই আমার প্রাণ রক্ষা পাবে এরকম সম্পূর্ণ ব্যাপারটাই
দৈব অনুগ্রহ ছাড়া বাস্তবে সম্ভব নয়। সে তোমরা মন থেকে মানতে পারো, আবার নাও মানতে পারো। আরে না না ঠাকুরমশাই, আপনি এভাবে বলছেন কেন? মন থেকে মানতে পারা না পারার কোনো প্রশ্নই আসে না। আপনি যখন যা বলেন আমরা সবই বিশ্বাস করি, কিন্তু আপনি এক্ষুনি কি বললেন সেটা বুঝতে পারলাম না। আমরা আশাতে আপনার প্রাণ রক্ষা পেল মানে? আর চারিয়া কোথায়? চারিকে তো দেখছি না। না, চারি বাড়িতে নেই। বলতে পারো আমি ওকে একটা জায়গায় পাঠিয়েছি। ওর এক বান্ধবীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান খুব ঘরোয়া ভাবেই ওনারা উদযাপন করছেন। অনেক করে ওকে যেতে বলেছিলেন কিনা, তাই আমি চারিকে একরকম জোর করে সেখানে পাঠিয়েছি। বেচারি সারাদিন একলা ঘর সংসার কাঁধে নিয়ে সামলাচ্ছে, তাই ভাবলাম অন্য মানুষের সঙ্গে কথা বলতে পারলে ওর একটু ভালো লাগবে, তাই আর কি। সে ভালোই করেছেন, কিন্তু আপনি আগে বলুন তো, আপনি ঠিক আছেন তো? আপনার শরীর ঠিক আছে তো? আর এখনই আপনি কি বললেন আপনার প্রাণ রক্ষা পেয়েছে না কি, মানেটা কি? এর আবার মানে কি? খুব স্বাভাবিকভাবে বললে, প্রাণ রক্ষা বলতে তো একটা জিনিসই বোঝায়, কোনোভাবে বেঁচে যাওয়া। তোমরা ঘরে এসো, তাহলে নিজেরাই সব বুঝতে পারবে। আমি কিশোরীকে আর কথা না বাড়াতে ইঙ্গিত করলাম, কারণ আমি বুঝতে পারছিলাম ঠাকুরমশাই বেশ ক্লান্ত, এমনকি ওনার দাঁড়াতেও বেশ কষ্ট হচ্ছে। তাই আমি ওনাকে ধরে বৈঠকখানায় নিয়ে গেলাম, আর সেখানে পৌঁছে তো আমাদের চক্ষু চড়ক গাছ। দেখলাম ঘরের মধ্যে সব কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এতদিন ঠাকুরমশাইয়ের কাছে আসছি, অর্থনৈতিক কারণে ঠাকুরমশাইয়ের কাছে কোনো দামি আসবাবপত্র না দেখলেও যা কিছু আছে সেগুলি সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখেন। কিন্তু আজ হঠাৎ কি হলো? এ কি, ঘরে এরকম অবস্থা কি করে হলো? তারপর আপনি বলছেন আপনার নাকি কোনো মতে প্রাণ রক্ষা হলো। ব্যাপারটা কি ঠাকুরমশাই? কেউ কি আপনার কাছে দেখা করতে এসেছিল? হ্যাঁ, এসেছিল তো। দেখছো না কদ্দুরের কি অবস্থা হয়েছে? এসব তো তারই করা। এ কথা শোনা মাত্রই বিভূতি বলে ওঠে, কিন্তু তিনি এখন কোথায়? আমরা তো এসে থেকে কাউকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখিনি। তারানাথ একটু গলার উপর চাপ দিয়ে কেমন একটা শব্দ করল, তারপর বলল, আমার ঘর থেকে সে বেরিয়ে যায়নি। বেরিয়ে যাবার জন্য তো সে এখানে আসেনি যে এত সহজে চলে যাবে। ব্যাপারটা পুরো মাথায় না ঢোকায় কিশোরী বলে ওঠে, আপনি আগে একটু স্থির হয়ে বসুন তো, তারপর পুরো ব্যাপারটা বলুন তো কি হয়েছে। ঠাকুরমশাই ওনার ঘরের তক্তপোষের ওপর বসে ঘাড়ে হাত বোলাতে লাগলো, আর ওনার কণ্ঠস্বরের একটা চাপা গোঙানির শব্দ শুনে বিভূতি জিজ্ঞেস করলো, আপনার গলায় বা ঘাড়ে কোথাও কি লেগেছে? এই বলে বিভূতি উঠে গিয়ে ঠাকুরমশাইয়ের ঘাড়ের লম্বা চুলগুলো সরিয়ে দেখে ঘাড়ের পাশে একটা ক্ষত চিহ্ন। ঠিক যেন কেউ কাউকে জোরে গলাটা টিপে ধরলে হাতের নখ দিয়ে যেমন ক্ষতচিহ্ন হয়, ঠিক তেমন। দেখে মনে হয় ক্ষতটা সদ্য সৃষ্টি হয়েছে। অবাক হয়ে কিশোরী জিজ্ঞেস করে, এ কি ঠাকুরমশাই, এগুলো কি করে হলো? আপনি কি দয়া করে আমাদের বলবেন যে কি হয়েছে? তারানাথ বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর বলল, প্রতিশোধ, বুঝলে, প্রতিশোধ। এই প্রতিশোধ নেবার ইচ্ছে নিয়েই সে ফিরে এসেছে। তার নাম চন্ড কাপালিক।
আজ থেকে অনেক দিন আগে, হ্যাঁ, তা প্রায় বছর 30 তো হবেই, প্রতাপগড়ে এই চণ্ডক কাপালিকের সঙ্গে আমার দেখা হয়েছিল। সেবার জমিদার সূর্যপ্রতাপ নারায়ণ বাবুর আমন্ত্রণে আমি সেখানে গিয়েছিলাম। সূর্যপ্রতাপ বাবুর সঙ্গে আমার পরিচয় হয়েছিল একটা অন্য ঘটনা প্রসঙ্গে। সে গল্প পরে বলবো এক সময়। এখন বরং শোনো চণ্ডক কাপালিকের সঙ্গে আমার রোমহর্ষক কিছু ঘটনা। হঠাৎ কথার মাঝে বিভূতি বাধা দিয়ে বলে, দাঁড়ান ঠাকুরমশাই, আপনার ঘাত দিয়ে তো রক্ত পড়ছে, আগে আপনার গলায় একটু ওষুধ লাগিয়েছি। এই বলে বিভূতি আর কিশোরী ঠাকুরমশাইয়ের ঘাড়ে কিছুটা ওষুধ লাগিয়ে একটা কাপড় বেঁধে দিল। তারপর বিভূতি ঠাকুরমশাইকে বলল, ঠাকুরমশাই, আপনি কি একটু গরম চা খাবেন? আসলে এখন আমার যে অবস্থা, তাতে গলাটা একটু ছাড়ানোর জন্যে চা হলে বিশেষ ভালো হতো, কিন্তু বাইরে এত বৃষ্টি আর তার সাথে ঝোড়ো হাওয়া বইছে, কি করে চায়ের ব্যবস্থা করা যায় বলো তো? শুনে কিশোরী বলল, বলছি ঠাকুরমশাই, হ্যাঁ, আমি চা করতে পারি, যদি আপনি একটু দেখিয়ে দেন রান্নাঘরে কোথায় কি আছে। এই বলে তারানাথ, কিশোরী আর বিভূতি তিনজনই রান্নাঘরের দিকে রওনা দিল। রান্নাঘরে গিয়ে তিনজনের জন্য 3 কাপ চা তৈরি করে আবার তারা বৈঠকখানায় এসে বসল। তারানাথ চায়ের কাপের শেষ চুমুকটি দিয়ে কাপটি পাশে রেখে শুরু করলো বিবরণ। সূর্য প্রতাপ বাবুর আমন্ত্রণে প্রতাপগড়ে যখন আমি গিয়ে পৌঁছেছিলাম, তখন সন্ধ্যে 7টা হবে। গিয়ে দেখি জমিদার সূর্য প্রতাপ বাবুর বৈঠকখানায় বসে আছেন কয়েকজন গ্রামের মোড়ল গোছের লোক। আমাকে দেখবার পর জমিদার বাবু উঠে এসে বললেন, আসুন আসুন ঠাকুরমশাই, গ্রামেরই ঘটনাটা নিয়ে একটু আলোচনা হচ্ছিল, তবে আপনি যখন এসে গেছেন আর কোনো চিন্তা নেই। এই কথা শুনে তারানাথ বলল, আচ্ছা, ব্যস্ত হবেন না, আপনি আমাকে আগে সব কথা খুলে বলুন, দেখি আমি কি ব্যবস্থা করতে পারি। না না ঠাকুরমশাই, দেখি না, এই কাজ একমাত্র আপনিই পারবেন। দয়া করে আমাদের এই গ্রামকে আপনি রক্ষা করুন, না হলে এই গ্রাম আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। পশু পাখি গাছপালা থাকলেও এখানে একটাও মানুষ থাকবে না। দয়া করুন ঠাকুরমশাই, দয়া করুন। আচ্ছা আচ্ছা, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, কিন্তু আগে তো বলুন ঘটনাটা কি। বলছি, ঘটনাটা হচ্ছে, আমাদের প্রতাপগড়ের শেষ প্রান্তে একটা শ্মশানকালীর মন্দির আছে, আর মাস 3 হলো সেখানে একটা কাপালিক এসে উঠেছে। গ্রামের মানুষই তাকে ভক্তি ভরে দুপুরে রাতে খেতে দেয়, কিন্তু সমস্যা হলো যে যখন কাপালিকের কাছে যায় তখনই একথা সেকথার মাঝে জেনে নেয় যে তার বাড়ি কতজন সদস্য আছে, কোনো শিশু সন্তান আছে কিনা, এইসব নানান কথা। আর সেই ব্যক্তির বাড়ি যদি কোনো শিশু সন্তান থাকে, তাহলে অদ্ভুতভাবে 3 দিনের মধ্যে নিখোঁজ হয়ে যায়। গ্রামের লোকেদের বদ্ধমূল ধারণা এটা কাপালিকেরই কাজ। এই ধারণা
আরো দৃঢ় হয় আর একটি ঘটনাকে কেন্দ্র করে। গ্রামেরই এক কৃষক পরাণের বছর পাঁচেকের শিশু সন্তান হঠাৎই নিখোঁজ হয়ে যায়। গ্রামের লোকেরা চারদিক হন্যে হয়ে খুঁজতে থাকে। একদিন গ্রামের সব লোকেরা গিয়েছিল পাশের গ্রামে খুঁজতে। সেটা ছিল অমাবস্যার রাত। ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। ফেরার পথে তারা দেখতে পায় কাপালিক মন্দিরের সামনের ফাঁকা জমিতে কিছু একটা পুঁতছে। দেখে তাদের সন্দেহ হয়। তারা গোপনে এগিয়ে গিয়ে দেখে একটা হাঁড়ি কাঠ মাটিতে পোঁতা আছে। তাতে সিঁদুর লাগাচ্ছে কাপালিক। পাশে একটা খাঁড়াও পড়ে আছে। ব্যাস, গ্রামবাসীরা ধুইয়ে ধুইয়ে চার করে ফেলে। তারা কাপালিকের ওপর চড়াও হয়, কিন্তু কাপালিক তাদের মন্ত্র বলে পঙ্গু করে দেয়। আচ্ছা, আপনি তো বললেন অমাবস্যার রাতে বলি দেয়, তাহলে কালই তো অমাবস্যা, নিশ্চয়ই কাল বলি হবে। হ্যাঁ ঠাকুরমশাই, বলি তো দেওয়ারই কথা। কারণ গ্রামের 3জন শিশু নিখোঁজ। আমরা ধরেই নিয়েছি তারা আর ফিরবে না। তাহলে আজই একবার দেখতে হয় যদি শিশুগুলোকে কোনোভাবে বাঁচানো যায়। তারানাথের কথার মাঝেই বিভূতি কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করে ফেলে, তারপর তারপর আর তারপর জমিদার বাবু, আমি আর গ্রামের কয়েকজন মিলে সেখানে গিয়ে দেখি কাপালিক তখন বলির আয়োজন করছে। দিনটা ছিল বৈশাখী কৃষ্ণা চতুর্দশীর রাত। পরের দিনই অমাবস্যা। সেদিনই কাপালিকের সাধনা সম্পূর্ণ হওয়ার কথা। তারই প্রস্তুতিতে ব্যস্ত ছিল কাপালিক। তা দেখে জমিদার বাবু আমাকে বললেন, দেখুন ঠাকুরমশাই, যা করার আজকেই করতে হবে। আগামী কালই অমাবস্যা। আমার খবর অনুযায়ী কালই কাপালিকের 108টা বলি সম্পূর্ণ হবে এবং কাপালিকের সাধনাও সম্পূর্ণ হবে। আমাদের জ্যোতিষী বলেছেন, ওনাকে যদি প্রতিহত করতেই হয় তাহলে আজকের মধ্যেই করতে হবে। কারণ সিদ্ধি লাভ হওয়ার পর ওনার অনুগত পিশাচেরা এই গ্রামের একটা মানুষকেও জীবিত রাখবে না। এখন আপনি কিছু একটা করুন। তারানাথ আশ্বস্ত করে বলে, আপনি নিশ্চিন্ত থাকুন জমিদার বাবু, আমি একটা ব্যবস্থা নিশ্চিতভাবে করব। বিভূতি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, তা আপনি কি করলেন? সত্যি কথা বলতে কি, আমি জমিদার বাবুকে সান্ত্বনা দিলেও ঠিক বুঝতে পারছিলাম না কি করে এই কাপালিককে প্রতিহত করব। অবশেষে আমার মাথায় একটা পরিকল্পনা আসে। যেহেতু দিনটা ছিল কৃষ্ণা চতুর্দশী, তাই সেদিনই তান্ত্রিক দেবী উগ্রতারার পুজো করার ছিল উৎকৃষ্ট দিন। আমি আর কাল বিলম্ব না করে জঙ্গলের ধারে বয়ে যাওয়া নদীর ভাঙা ঘাটের পাশে ধুনি জেলে দেবীর উপাসনায় বসি। ওম হ্রিং ক্রিং চামুণ্ডাবৈ বিদ্মহে নমঃ। ওম হ্রিং ক্রিং চামুণ্ডাবৈ বিদ্মহে নমঃ। কিছুক্ষণ মন্ত্র পাঠের পর আমি বুঝতে পারি দেবী উগ্রতারার পূজার এটা সঠিক বিধি নয়। কোথাও একটা ভ্রান্তি ঘটছে। প্রাথমিকভাবে আমি শুদ্ধ তান্ত্রিক মন্ত্র প্রয়োগ করলেও
কোনো লাভ হচ্ছিল না। দেবী উগ্রতারা সাড়া দিচ্ছিলেন না। আমি উপলব্ধি করছিলাম হোমের আগুনে অর্পণ করা আহুতি দেবী গ্রহণ করছিলেন, কিন্তু সেটা সম্পূর্ণ হচ্ছিল না। পর মুহূর্তে আমি বুঝতে পারি আমি সব রকম ব্যবস্থা করলেও আমার কাছে কোনো পঞ্চমুণ্ডির আসন ছিল না, আর সেটা ছাড়া দেবীর সাড়া পাওয়া সম্ভব হবে না। ওদিকে তো তখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল। তখন জমিদার বাবুই উদ্যোগী হয়ে আমাকে সমাধান বলে দিলেন। ঠাকুর মশাই, আপনাকে একদম চিন্তা করতে হবে না। আমি জানি এই প্রতাপগড়ের একমাত্র রাজ জ্যোতিষীর কাছেই পঞ্চমুণ্ডির আসন আছে। আপনি আমার সঙ্গে আসুন, আমি ওনাকে অনুরোধ করব যাতে পঞ্চমুণ্ডির আসনটা আপনাকে দেয়। প্রতাপগড়কে রক্ষা করার জন্য উনি নিশ্চয়ই সহযোগিতা করবে। তারপর সেই রাজ জ্যোতিষীর দেওয়া আসনের উপর বসে আমি মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ওম হ্রিং ক্রিং চামুণ্ডাবৈ বিচ্ছাহে নমঃ। ওম হ্রিং ক্রিং চামুণ্ডাবৈ বিচ্ছাহে নমঃ। বেশ কিছুক্ষণ মন্ত্র উচ্চারণ করার পর দেবী সন্তুষ্ট হয়ে আমাকে একটা মন্ত্রপুত খড়গ দান করেন এবং বলেন আমি এই খড়গ দিয়ে যেন কাপালিকের মুন্ডু ছেদ করার পর মুন্ডুটাকে যেন দ্বিখণ্ডিত করে দিই। দেবীর কথা মতো আমি প্রায় শেষ রাতে আবার সেই ভাঙা মন্দিরের কাছে যাই। দূর থেকে দেখতে পাই কপালিক ধ্যানমগ্ন। কিছুটা যাওয়ার পর হঠাৎ দেখতে পাই মন্দিরের চারদিকে কিছুটা দূর থেকে লাল সিঁদুর দিয়ে গণ্ডি কাটা আছে। জমিদার বাবু আমার সাথেই ছিলেন। তিনি লক্ষ্য না করে সেই গণ্ডির মধ্যে পা দিতেই সঙ্গে সঙ্গে জ্ঞান হারালেন। আমি হঠাৎ অনুভব করি সেই গণ্ডিতে পা রাখার সঙ্গে সঙ্গে চারদিক থেকে কেমন সব বিশ্রী আওয়াজ আর বিভিন্ন রকম ভয়ানক সব শব্দ আসছে, আর সেই সঙ্গে সঙ্গে যেন কেমন একটা ঠান্ডা আবহাওয়ার সৃষ্টি হচ্ছে পরিবেশে। এত কিছু ঘটে চলেছে, কিন্তু কাপালিকের কোনো হেলদোল নেই। তিনি ধ্যানস্থ এক মনে ধ্যান করে চলেছেন। আমি মন্ত্র উচ্চারণ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু কোনো এক অজানা শক্তির কাছে যেন বারবার বাধা পাচ্ছিলাম। বহু দ্বন্দ্বের পর যখন কাপালিকের কাছে পৌঁছলাম, তখন দেখি কাপালিকের ধ্যান প্রায় শেষের দিকে। পূর্ব দিকেও ধীরে ধীরে আলোর আভা দেখা দিচ্ছে। আমি কাপালিকের একেবারে সামনাসামনি গিয়ে খড়গ উঁচিয়ে উগ্রতারাকে স্মরণ করে একেবারে কাপালিকের মাথা থেকে ধর আলাদা করে দিই। যে মুহূর্তে মাথা ধর থেকে আলাদা হয়ে যায়, সঙ্গে সঙ্গে বাইরে যেখানে বলি দেওয়ার বিভিন্ন জিনিসপত্র রাখা ছিল, সেখানে একটা ভয়ঙ্কর জোরে বাজ পড়ে। আমি ছুটে গিয়ে জমিদার বাবুর জ্ঞান ফেরাই এবং ওনাকে নিয়ে আস্তে আস্তে গ্রামের দিকে ফিরে যাই। এতটুকু শুনবার পর কিশোরী আর বিভূতি একেবারে অবাক হয়ে যায়। বিভূতি জিজ্ঞেস করে, আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো বললেন সে কাপালিককে আপনি হত্যা করেছেন, তাহলে এতদিন পর সে আবার আপনার ঘরে এলো কি করে? সে কথাই তো বলছি।
শোনো, আজ সকালে চারি যখন বেরিয়ে যায় তার কিছু পর আমি একটা পাশিংশ কেনার জন্য ঘরের বাইরে আসতে গিয়ে দেখি দরজার পাশে একটা পুরনো ডিজাইন করা বাক্স রাখা। ওই যে টেবিলের উপর যেটা দেখতে পাচ্ছ। আমি ভাবলাম কেউ বোধহয় উপহার স্বরূপ পাঠিয়েছে। বাক্সটাকে ঘরের ভেতরে এনে খোলা মাত্র দেখতে পাই আর সেদিন সেই কাপালিকের কাটা মুন্ডুটা। তার গলার নিচের অংশটা দিয়ে এখনো রক্ত বেরিয়ে চলেছে। তার চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছে। প্রবল আক্রোশে সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর শুরু হলো দেহহীন মুন্ডুর সঙ্গে আমার লড়াই। এখন আমার বয়স হয়েছে, আমি কি সেই অপশক্তির সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে পারি? এতটুকু শুনবার পর বিভূতি বলল, কিন্তু এত বছর পরে সেই মাথাটা জীবিত ছিল কিভাবে? শোনো শোনো, সেই কাপালিকের বলি সম্পূর্ণ হয়নি। 3টি শিশুকে উদ্ধার করা হয়েছিল। পরের দিন সকালে সেই মন্দিরে গিয়ে দেখি কাপালিকের দেহ পড়ে আছে, কিন্তু তার মুন্ডুটা আশেপাশে দেখা যায়নি। গ্রামবাসীরা শরীরটাকে আগুনে পুড়িয়ে দেয়। পিশাচ দেবীর বলি সম্পন্ন না হওয়ার কারণে তিনি মাথাটাকে জীবিত রেখেছিলেন। দেবী উগ্রতারা আমাকে বলেছিলেন ধর থেকে মুন্ডুটা আলাদা করার পর মুন্ডুটাকে যেন দ্বিখণ্ডিত করে দিই, কিন্তু সেদিন হঠাৎ বাজ পড়ার কারণে আমি জমিদার বাবুকে নিয়ে বাড়িতে চলে আসি। বেশ কিছুদিন পর দেবী স্বপ্নাদেশে আমাকে জানান ভবিষ্যতে এমনই এক কৃষ্ণা চতুর্দশীর রাতে সেই কাপালিকের মুন্ডু আবার আসবে আমার কাছে এবং আমাকে মারবারও চেষ্টা করবে। বিভূতি জানতে চাই, আচ্ছা ঠাকুরমশাই, কৃষ্ণা চতুর্দশীর রাত তো প্রতি বছরই আসে, তাহলে এত বছর? হ্যাঁ, সে কথাতেই আসছে। আসলে আজ একটা বিশেষ তিথি রয়েছে। বৈশাখ মাসের কৃষ্ণা চতুর্দশীর রাত আজ, আর এত বছর পর আজ আবার সেই একই রকমের গ্রহ সন্নিবেশ ঘটেছে, যেমনটা আজ থেকে বহু বছর আগে সেদিন ঘটেছিল। সেদিন আমি ওকে হত্যা করি দেবী উগ্রতারার আশীর্বাদ নিয়ে, আর আজ এই মুহূর্তে চন্দ্রদেব বিশাখা নক্ষত্রে আর রাহু এবং মঙ্গল ওই একই সঙ্গে শতবিশা নক্ষত্রে রয়েছে, যাদের উপর শনিদেবের পক্ষ দৃষ্টি রয়েছে। আমাদের তান্ত্রিক ক্রিয়ার জন্য এই গ্রহ সন্নিবেশ খুবই ঋণাত্মক মনে করা হয়, আর ঠিক এই কারণেই পিশাচ দেবী এই সময়টাকেই বেছে নিয়েছেন আমাকে হত্যা করার জন্য। আমি বাক্সটা খোলার সঙ্গে সঙ্গে সে এক পৈশাচিক আকৃতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আমার উপর। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ঘরের কি অবস্থা সে করেছে। আমার ধারণা ও খুব ভালো করেই জানতো আজ বাড়িতে চারি নেই, কারণ নিম্নতন্ত্রের সাধনায় ওদের শিকারকে একা কোনো গুপ্ত স্থানে খুন করার শিক্ষা দেওয়া হয়। অন্য কোনো মানুষের অস্তিত্ব যদি সেখানে থাকে তবে তার উপস্থিতি ওরা সহ্য করতে পারে না। ও আচ্ছা আচ্ছা, আপনি সেই জন্যই বললেন
যে আমরা এসে যাওয়াতে আপনি প্রাণে বেঁচেছেন? আর দেখো, আমি তোমাদের আসার জন্যই অপেক্ষা করছিলাম। আমার লক্ষ্য ছিল যতক্ষণ না তোমরা এসে পৌঁছাচ্ছ সেই কাপালিককে কোনো মতে ঠেকিয়ে রাখা। আমারও তো বয়স হয়েছে, ওর শক্তির সঙ্গে আমি পেরে উঠবো না কিছুতেই। কিন্তু যে মুহূর্তে তোমরা এসে আমার নাম ধরে ডাকতে শুরু করলে, তখনই আমি উপলব্ধি করলাম সেই কাপালিকের শক্তি ক্রমশ কমে আসছে। তার কারণ তোমরা আমাকে বিশ্বাস করো, আমার ভালো চাও, তোমাদের মনে আমার প্রতি যে বিশ্বাস আছে সেটা শক্তি হিসেবে আমাকে সাহায্য করতে থাকে। আসলে ভেতরে কি চলছে আমরা তো কিছু জানতে পারিনি, তাই ভাবছিলাম আপনারা সবাই ঠিক আছেন কিনা। অন্য কোনো মানুষের প্রতি এই ভালো ইচ্ছাটাই তাকে অনেক শক্তি যোগায়। না, চোখে হয়তো দেখা যায় না, কিন্তু তা সত্ত্বেও যোগায়। আর আমি এই সুযোগটারই পূর্ণ সদ্ব্যবহার করেছি। দেবীর দেওয়া সেই ফাঁড়াটা আমার হাতের কাছেই ছিল, সেটা দিয়ে সরাসরি ওর মস্তিষ্কের মাঝে আঘাত করেছি, আর তাতেই দ্বিখণ্ডিত হয়ে যায় সেই মাথাটা, আর সাথে সাথে ভয়ঙ্কর আর্তনাদ করে মারা যায়। এসব কি বলছেন ঠাকুরমশাই? আমরা যখন ঘরের বাইরে আপনাকে ডাকছি তখন ঘরের মধ্যে এত কিছু কাণ্ড ঘটে চলেছে, অথচ আমরা বিন্দু মাত্র জানতে পারিনি। পাওনি, তার কারণ আমি তোমাদের পেতে দিইনি। তোমরা আসবার সঙ্গে সঙ্গে আমি এই ঘরটাকে একটা শব্দ বলয়ে আবৃত করে নিয়েছিলাম, যাতে করে ভেতরের শব্দ বাইরে না যায়। কারণ তোমরা যদি ভেতর থেকে এই বিকট শব্দ শুনতে পেতে, তাহলে হয়তো ভয় পেয়ে এখান থেকে চলেই যেতে, আর সেটা হলে সেই কাপালিকের সামনে আমি দুর্বল হয়ে পড়তাম। তাই আগে থেকে ঠিক করি এখানেই সবকিছু চুকে বুকে যাক, তারপর তোমাদের ভেতরে নিয়ে আসব। বিভূতি ঘরের চারদিকে কি যেন খুঁজতে খুঁজতে জিজ্ঞেস করে, ঠাকুরমশাই, আপনি যে বললেন টেবিলের উপরে কাটা মুন্ডুটা ছিল, সেটা কোথায় গেল? আর সে কথাই তো বললাম, আমি দেবীর দেওয়া খড়গ দিয়ে তাকে নিকেশ করেছি। তারানাথের কথা শেষ হওয়ার পর কিশোরী আর বিভূতি টেবিলের দিকে তাকিয়ে দেখে সেখানে কোনো নরমুন্ডু নেই, অথচ ঠাকুরমশাইয়ের বিবৃতি অনুযায়ী সেই বাক্সটা এখনো সেখানে পড়ে আছে। বিভূতি আর কিশোরী একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। শুনলেন আজকের গল্প, কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। মনে রাখবেন, আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন গল্পের অনুপ্রেরণা জাগায়। আজ তাহলে এই পর্যন্তই, আবার শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো ভালো লাগার গল্প নিয়ে।